আচ্ছা, আজকে আজকে দেখাবো হলো আমরা যদি পারচেস করি তখন কি কি ঘটবে। হুম। এই ক্ষেত্রে আমাকে যেতে হবে যে সাপ্লায়ার। আমাদের কি প্রসেস করার লিমিট আছে? মানে আমরা যখন কাজ করব তখন কি আমাদের প্রসেস করার লিমিট আপনার তো আছে? কাজটা হবে তো ওর অ্যাকাউন্টে, ওর কুইক বুকে। তখন উনি যদি পারচেস করে তাহলে আপনার এটা করতে হবে। আচ্ছা, এখানে আমাদের সাপ্লায়ার কয়েকটা যে জিনিসগুলো আছে আমরা একটা একটা করে বলি। প্রথমত এক্সপেন্স, তারপরে চেক, বিল, পে বিল, পারচেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, অ্যাড সাপ্লায়ার। তো প্রথমটা হলো এক্সপেন্স। এক্সপেন্সটা হলো আপনার যখন আপনি কোনো কিছু নগদে কিনবেন, অর্থাৎ নগদ টাকা। এখানে আপনার চেক, দুইটাই কিন্তু নগদেই চলে আসে। এইটা আর এইটার কিছু বেসিক পার্থক্যটা হলো এই চেক দিয়ে যখন কিনবেন ওইখানে ডেবিট, অর্থাৎ যেখান থেকে আপনি টাকাটা খরচ করবেন ব্যাঙ্কগুলো শো করবে যেহেতু চেক। আর এক্সপেন্সে ব্যাঙ্ক সহ আদার যদি কোনো হেড থাকে সেটা শো করবে। মানে ব্যাংক তো দিলাম, যদি আমি ক্যাশ ক্যাশ ট্রানজেক্ট চেক, হ্যাঁ সেখানে আপনার এক্সপেন্স এবং অন্য সময় অনেক রকমের হেড থাকে না, হলো বিভিন্ন রকমের হেড থাকে কিন্তু একটা ইয়েতে। ওই হেডগুলো আপনার এইখানে থাকে। যেমন আমি একটু দেখাই আপনাকে, এইখানে একটা নিউ ট্যাবে এই একটা আর একটা জিনিস দেখাই চেকে। অ্যানিডেক্সে, অ্যানিডেক্স এখানে আছে। এইটার সম্বন্ধে তোমার আইডিয়া কম, এখানে কি অ্যানিডেক্স আছে কি না সেটা বলছি। ওই, শোভন ভাই দেখেন তো অ্যানিডেক্স কই এখানে। কথা বলে না। আর চেকটা দেখেন, এইটা দেখেন, মানে পার্থক্যটা দেখি। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোও থাকবে, পাশাপাশি অন্য অ্যাকাউন্টগুলোও থাকবে। আর এইখানে শুধু থাকবে ব্যাঙ্ক, এখানে আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাড করা নাই। তাই যেমন আমি একটা অ্যাড করি, চার্ট অফ অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক একটা অ্যাড করি, দেখি HSBC। চেকিং অ্যাকাউন্ট দেখি। না, আমি একটা এইখানে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট খোলা নাই তো, তাই একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিলাম এই হেডটাতে। আমি আরেকটা পার্থক্যটা আপনাকে দেখাই, এই দেখেন। এইখানে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টটা খুলছি, দেখেন আপনি যখন এক্সপেন্সে যাচ্ছেন তখন HSBC চেকিং অ্যাকাউন্ট, পাশাপাশি অনেকগুলা কারেন্ট অ্যাকাউন্টের যে হেডগুলো আছে এই হেডগুলো আছে না। এবং এইখানে যান, চেকে যান, আপনার যদি আপনার এইখানে চেকটা দেখি, এইখানে দেখেন শুধু ব্যাংক। কারণ কি, চেক মানেই তো শুধু ব্যাংক। আর এক্সপেন্সে আপনি ব্যাংকও পাবেন, পাশাপাশি অন্যান্য হেডও পাবেন। অর্থাৎ এইখানে কিন্তু সব কিছু নগদে হবে, বাকিতে না। ক্লিয়ার? এবার আসেন, আর বিল বলতে বোঝাচ্ছি যখন আমরা বাকিতে ক্রয় করব। বিলসটা হবে যখন আমরা বাকিতে ক্রয় করব তখন এই বিল আসবে। ক্লিয়ার? পে বিলটা হবে হলো যখন ওই বিলগুলো আমরা পেমেন্ট করব, বাকিতে কিনি, ক্রেডিট পারচেজ। আর এইটা যখন সেল করব মানে পেমেন্ট করব তখন পে বিল।
পারচেজ অর্ডার তো বুঝছি, যেমন আমি order এস্টিমেট, দিচ্ছি। হ্যাঁ অর্ডার। সাপ্লায়ার ক্রেডিট যখন পণ্যটা আমরা ফেরত দিব, মানে যদি আমি কোনো প্রোডাক্ট কেনার পরে ফেরত দিই সেটা হচ্ছে সেটা সাপ্লায়ার ক্রেডিট। আগে ছিল ক্রেডিট নোট, মানে ওই যখন আমরা ইনভয়েস করছি, হ্যাঁ সাপ্লায়ার ক্রেডিট কার্ড। ক্রেডিট যখন ওই পণ্য আমরা ফেরত দেওয়ার পরে যদি ক্লায়েন্ট আমার ওই টাকাটা ক্রেডিট কার্ডে দেয়, তখন ক্রেডিট কার্ড ক্রেডিট আসবে। আর অ্যাড সাপ্লায়ার তো আমরা জানি, যেমন আমরা অ্যাড কাস্টমার অ্যাড করছি, ঠিক তেমনই অ্যাড সাপ্লায়ার অ্যাড করা যায়, এখানে অ্যাড করা যায়। এই বিষয়টা আবার বলি আপনাকে, আপনার যখনই কোনো পণ্য পারচেস রিলেটেড কিছু আসবে, তখন এইখানে যে আপনাকে কাজগুলো করতে হবে। প্রথমত এক্সপেন্স চেক দুইটাই ক্যাশ পেমেন্ট, ক্যাশ ট্রানজ্যাকশন রিলেটেড। ডিফারেন্স ইজ এক্সপেন্সটা শুধু হবে এখানে হবে যত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সব দেখাবে, পাশাপাশি অন্যান্য হেডগুলোও দেখাবে, যেগুলো আমার অ্যাসেট, কারেন্ট অ্যাসেট হেডগুলো দেখাবে। চেকেরটার শুধু পার্থক্য এইখানে, শুধু চেক, শুধু কারেন্ট, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখাবে। আর বিলটা হলো যখন আমি বাকিতে ক্রয় করব, পে বিল যখন ওই বিলগুলো আমরা হ্যাঁ। আর পারচেজ অর্ডার বলতে আমরা বুঝতে পারছি যে আমরা যখন অর্ডার পারচেস মানে ইন্ডেন্ট দিব ফরমাইজ, সেটা। সাপ্লায়ার ক্রেডিটটা কি, যখন আমরা ফেরত দিব সেইটা এখানে আসবে। ক্রেডিট কার্ড ক্রেডিট তো বলছি যখন ওই টাকাটা ক্রেডিট কার্ডে জমা হবে। অ্যাড সাপ্লাই আমরা জানি যে কোনো সাপ্লায়ার যদি আমরা অ্যাড করতে চাই, সেখানে অ্যাড সাপ্লায়ারে আসবে। এখন আসেন আমরা একটা করি, এক্সপেন্সটাই করি। এক্সপেন্স এখানে আছে। এখানে যখন হলো আপনার নগদে কোনো কিছু কিনবো, বা তখন অনেক সময় আমরা সাপ্লায়ার অ্যাড না করতে পারি। যদি আমরা নগদে কোনো কি ক্রয় করি, সেখানে তার আমার সাপ্লায়ারটা কিন্তু ম্যান্ডেটরি না। তার মানে এখানে পেজ যে এইখানে আপনার এখানে কারোর নাম না দিলেও এটা সেভ নিবে, ঠিক আছে? তো আমরা একটা সাপ্লায়ার অ্যাড করি, এইখান থেকেও সাপ্লায়ার অ্যাড করা যাবে। পাশাপাশি আপনার সাপ্লায়ার কিন্তু এখান থেকেও অ্যাড করা যায়, আবার আপনি ওইখানে যেও অ্যাড করতে পারবেন। এখানে কোথায় এটা কোনটা? সাপ্লায়ার অ্যাডটা এই যে এখানে, এই যে অ্যাড নিউ। আর পাশাপাশি আপনি ইচ্ছা করলে এইখান থেকেও করতে পারবেন, এই যে এইখানে এইটাও করতে পারবেন। তো আমরা এইখানে যে আজকের ডেট দিই, এখানে কিছু ওরা হতে পারে, আপনি যেহেতু আমরা ধরলাম ক্যাশই ধরি, আর এখানে একটা পণ্য হতে পারে, অনেক কিছু হতে পারে, আপনার পণ্যর জন্য দিতে পারেন। এই যদি কোনো পণ্য ক্রয় করেন তাহলে এইটাতে যাবে আইটেম ডিটেলস। আর যদি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হতে পারে, অফিস এক্সপেন্স হতে পারে, তখন যাবে এইখানে, ঠিক আছে? তো আমরা পণ্যই ধরি, কি আছে এখানে? কোনো পণ্যই নাই, এখন মনে হয় আমাদের সবার শেষ হয়ে গেছে। স্টক, এগুলো তো আমরা দেখাইছি না কিভাবে আপনি অ্যাড করবেন। জি, আইটেম ডিটেলস আসে না আপনার ওখানে, তাহলে আপনার সেটিংয়ে সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে মনে হয় আপনার এটা ইয়ে করা নাই। আমার এইটাতে আমরা যদি সেল প্রাইস কত, সেল অ্যাসেট অ্যাকাউন্ট, কস্ট, এটা আমরা 10 টাকা ধরি, কস্ট অফ সেলস। এইখানে আমরা মনে করি পণ্য কিনছি 10 টাকা, 20 টাকা ধরতে পারি। ভ্যাটের বিষয়ে অনেক আলাপ করছি, এটা নো ভ্যাট দিই। এটাকে তাহলে আমাদের যখন পণ্যটা পারচেস করব তখন আমাদের আইটেম ডিটেলস যাবে। আমি ধরছি নাপা 20টা, রেট 10টা, অ্যামাউন্ট 200, নো ভ্যাট ইত্যাদি লিখছি।
আর এই হলো আমার হলো নগদে আমি কিনছি কয়টা 20টা। ওকে, সেভ। এখন আমি এইবার আমি মনে করাম বিভিন্ন খরচ হতে পারে, ওগুলো তো আমরা জানি, অফিসে এক্সপেন্স হতে পারে, রেন্ট হতে পারে, যতগুলো খরচ আসবে এইখানে দিতে হবে। আমি অ্যাডভার্টাইজমেন্ট খরচ ধরি, এখানে মনে করলাম 200, ভ্যাট থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এই আরও যদি অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারেন, ব্যাংক চার্জ হতে পারে, মনে করলাম এখানে ভ্যাট দিতে পারেন। ডেসক্রিপশন আপনার মতো করে আপনি ভাউচার থাকবে, তো ওই ভাউচার দেখে দেখে লিখতে হবে, নারেশন যেটা থাকবে। এইখানে আপনি আরও যদি কোনো খরচ থাকে, এন্টারটেইনমেন্ট থাকে, সেইখানে আপনি অ্যাড করতে পারেন। এই ভ্যাটটা হলো ইনভয়েসের উপরে থাকলে সেইটা দিতে হবে। হ্যাঁ, আবার এখানে দেখেন এক্সক্লুসিভ আছে, আবার ইনক্লুসিভও আছে। এমন হতে পারে যে ওইটার ভিতরে ভ্যাট না আউট অফ ভ্যাট, এক্সক্লুসিভ ভ্যাট, সেইটা এখন ডিপেন্ড করে। হ্যাঁ, থাকে না অনেক সময়, সেটা আপনার ওই প্রোডাক্টের ভাউচার যেটা থাকবে ওইটা দেখে এটা ইনক্লুড দিতে হবে। হ্যাঁ, এই হলো মূল ইয়ে, এটা সেভ দিতে পারি আমরা। মনে করেন যদি ইনক্লুসিভ দিতাম ওখানে, তাহলে 20 টাকা, ওখানে 10% দিলে ওই 20 টাকার ভিতরেই 10% ভ্যাট থাকতো। তখন ওইটা পার্সেস হলো, মানে মূল টাকা হতো কত, ওই 120 দিয়ে 20 ওইখানে অটো ক্যালকুলেশন করে নিত। তারপর নিয়ম হলো 20 ভাগ 120 ইন্টু 100, আর ওখানে কিন্তু চলে আসতো মূল টাকা কত, অটো নিয়ে নিত। কারণ ওইটা আপনার ডিপেন্ড করবে, আপনাকে যে ইনভয়েস বলেন বা বিল বলেন যেগুলো দিবে সেইটার উপরে কি লেখা আছে দেখতে হবে, এটা ইনক্লুসিভ ভ্যাট না এক্সক্লুসিভ ভ্যাট। ক্লিয়ার? এবার আসেন চেক। হ্যাঁ 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 ওইখান থেকে আসবে। আপনার ওই হেড না থাকলে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, আসবে না, আপনার এখানে করে নিতে হবে। যদি ওই হেড করতে নিতে হবে, আপনি এখানে চার্ট অফ অ্যাকাউন্ট করবেন না, অন্যটা দিয়ে করেন, এটা নিয়ে ইয়া নাই। আরেকটা জিনিস এখানে ঠিক তেমনই যে আগের মতোই, যদি কখনো আমরা আগেরটা ব্যাংকই দেখাইছি, এখন হলো ওইটা আবার আপনি ইউজ করতে পারেন অন্য হেড, সেটাও ইউজ করতে পারবেন, ক্যাশও ইউজ করতে পারবেন। আবার এইখানে এসে শুধু ব্যাংকটা সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু অন্য কিছু না। এইখানে যেমন এইটাতে আমি দেখাই, আপনি ওই ভ্যাটের যেটা বললেন, এই দেখেন 20, হ্যাঁ, যদি আমি এটা ইনক্লুসিভ ধরি, এই যে ইনক্লুসিভ, এখানে আপনি কত পার্সেন্ট, আমি মনে করি যে 20%। দেখছেন ইনক্লুসিভ ভ্যাট কত, মূল এই যে 16 টাকা 67 পয়সা আছে না, তার মূল টাকা এইটাই, ও কিন্তু অটোই নিয়ে নিচ্ছে, এবং 3.33 ভ্যাট কখন, যখন ইনক্লুসিভ হবে। ইনক্লুসিভ মানে পণ্যটার ভিতরে ভ্যাট আছে, তাই না? তো এইটা তো আর আমি ক্যালকুলেশন করি নাই, সফটওয়্যারে অটো ক্যালকুলেশন করছে, দেখাই দিচ্ছে। ঠিক তেমনই যদি আপনি এক্সক্লুসিভ ধরেন, দেখেন এটা রিলোড দিতে হবে। ধরেন এখানে 20 ধরেন, ভ্যাট যদি আপনি, এই যে দেখছেন 20 টাকার ভ্যাট, 4 টাকা, টোটাল আসলো কত, 24 টাকা। এইটা এখন এটা টোটালটা আপনার ডিপেন্ড করবে যে ওই বিলের উপরে কি লেখা আছে, বা আপনার ক্লায়েন্ট কি বলছে আপনাকে।
হ্যাঁ, তার উপরে বেস করে কিন্তু আপনার এটা দিতে হবে। যাই হোক, এটা আমরা সেভ করি। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? ঠিক আছে, এবার আসেন। এবার আসেন বিল। বিলে কিন্তু আপনার সাপ্লায়ার ইজ মাস্ট, কারণ যেহেতু এটা আমার বাকিতে বাকিতে করায় ক্রেডিট পারচেস, দ্যাট টাইম আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতেই হবে যে কে কার কাছে আমি পণ্যটা বিক্রি করছি। আমরা ক্রয় না করতেছি। হ্যাঁ, আমরা ক্রয় করতেছি। এখানে এর আগে বলছিলাম আপনি এই টার্ম দিতে পারেন, পাশাপাশি আপনি যদি মনে করেন নতুন কোনো টার্ম অ্যাড করবেন সেটাও করতে পারেন। এই স্যার হচ্ছে যে আমার ক্রেডিট কার্ড, তাই না? হ্যাঁ, আমাকে কতদিন দিছে, আমি সাপ্লায়ারের কাছে কতদিনের সময় পাইছি, আমি কি 10 দিন, 20 দিন বা 2 মাস। আর এইখানে দেওয়ার সাথে সাথে এই ডেটটা চেঞ্জ হয়ে যায়। মানে ওই দিন এটা ম্যাচিউর। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন ইনভয়েস করছি তখন কিন্তু ইনভয়েস নাম্বারগুলো অটো আসছে, আর এই বিল নাম্বার কিন্তু অটো আসবে না, ওদের দেখে দেখে হ্যাঁ এইখানে বসাতে হবে। কারণ ইনভয়েসটা তো আমরা করি, আর বিল ওরা করো, ওইটা দেখে দেখে আমরা এইটা করব। এখানে আপনাকে নাম্বার দিতে হবে ঠিক তেমনই ক্যাটাগরি যদি কোনো এক্সপেন্স হয় অফিস বা আদার্স। এখানে এক্সপেন্সটা কি হবে? কোনটা? আমি তো এটা ভেন্ডরের বিল করতেছি, মানে আমি প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, এখানে না, এইখানে অনেক সময় দেখা যায় কিছু এক্সপেন্স থাকে, যেমন আমি আপনাকে বলি, অনেক সময় ক্লায়েন্টের হয়ে আমরা কিছু খরচ করি না। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই আমার এই 20 বস্তা মাল দেন, এর যে ট্রাক ভাড়াটা আপনি দেন, মানে আমি ক্যারিং কস্টটা আপনি তো এইখানে দিতে পারবেন না। দিতে পারেন, আপনি তো এইটা এইখানে তো আর দিতে পারবেন না। ঠিক আছে, মানে প্রোডাক্টের লাইনে তো আর ওইটা সম্ভব না, ওই কারণে ওই খরচটা ওইখানে দিতে হবে আমাকে। কিন্তু তাহলে যখন আমি ইনভয়েসটা পাবো, মানে সে মনে করেন যে এই কলমটার প্যাকেজিং আছে, তাই না? তো এখানে কি আলাদা প্যাকেজিং এর কষ্ট হবে দিলে তারপরে না, এইটা তো আপনি ইনভয়েস দেখে ওরা কিভাবে লিখছে ইনভয়েস ওইখানে ওরা যদি আলাদা দেয় আপনাকে আলাদা দিতে হবে, ওরা যদি এক করে দেয়, অথবা আপনার যিনি ওনার বা ক্লায়েন্ট উনি কি বলে, আমরা তো ওনার ডিরেকশনের বাইরে কিছু করতে পারবো না। বুঝছো? এখানে কি ডেলিভারি চার্জটাও ইনক্লুড হয়? অবশ্যই ইনক্লুড করা যায়। এখন এমন হতে পারে যে আপনার সে পণ্যর দামটা ধরছে ডেলিভারি চার্জ সহ, হতে পারে না, তখন আপনি কিভাবে এন্ট্রি দিবেন। আবার এমন হতে পারে আলাদাও করতে পারেন, সেটা তো ক্লায়েন্ট যেভাবে আমাকে বলবে, এটা তো আমার মতো করে আমি করতে পারবো না। এইখানে 5টা, এটা বাকিতে আমরা একটু এইটা, কারণ এইটার উপর আমরা বেস করে আবার ক্রেডিট সাপ্লায়ার ক্রেডিট করব। মনে করলাম আমরা 20টা, হ্যাঁ 10, এখানে রেটটা তো পার্সেস রেট আর সেলস রেট তো একের হয় না, আমরা এই রেটটা আপনি কিন্তু এর আগে কিন্তু বলছিলাম যে অনেক সময় এইখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো রেটটা, ওই যে যেটাকে আমরা কারবারি বারটা বলি, আপনি ইচ্ছা করলে এখানে রেটটা চেঞ্জ করে নিতে পারেন, বার্গেনিং রেট দিতে পারেন। এখন আপনার পণ্যর গায়ে হয়তো লেখা 10 টাকা, আপনি যদি বার্গেনিং করে 8 টাকা নেন, সেইটা তো আর আপনি 10 টাকা লিখতে পারেন না, আপনি কিন্তু 8 টাকা লিখতে হবে। আর ওই 2 টাকার কোনো ইফেক্ট কিন্তু এখানে আসবে না। আসবে আসবে তখনই যদি আমি 10 টাকা কিনে পরে 2 টাকা আমি কম দিই বা যেটাই করি, তাই না? যাই হোক, এখন এটা আমরা পারচেস করছি 20 টাকা করে, 400 হয়েছে। এখানে ভ্যাটের বিষয়টা নো ভ্যাট দিই আমরা, এখানে আজকে ডেট দিয়ে আমরা কিনছি। এখানে তো এখন দেখেন আপনার যাই আমরা ওনার সবচেয়ে বড় কথা, যখন যে কাজ করবেন ওর প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য তো একটা করে ওনার হবে, লেজার হবে, এটা তো স্বাভাবিক প্রত্যেকটার জন্য। আমরা যেমন আমার এলাকাতে দোকানে দেখছি ওরা এই মোটা খাতা রেখে ওইখানে আপনার এক পেজে একজনের নাম রাখে, তার আবার ইন্ডেক্স করে, ওরা নিজেও জানে না এটা ইন্ডেক্স। প্রথম দিকে এত নাম্বার পেজে অমুক আছে, ওইখানে যে খুঁজে
আমরা সাপ্লায়ার লিস্ট দেখতে পারবো যে এক্সপেন্সে, এর আগে কিন্তু সেলসের ক্ষেত্রে সেলস ছিল সমস্ত, আর এখানে পারচেজার বলে কিছু নাই, সবই আছে এক্সপেন্সের ভিতরে। তো দেখেন এখানে এক্সপেন্সে এসে আমাদের সাপ্লায়ার লিস্ট আমরা দেখি। এখন উনি আমার কাছে 400 পাবে। মেক পেমেন্ট এখান থেকেও আপনি পারেন, আবার এখান থেকে পে বিলে যেও পারেন, দুইটা জায়গায় যেই হয়। কিন্তু এখানে আসলে সুবিধাটা হলো আপনার কাছে কত পাবে, কি কি ঘটনা ঘটছে ডিটেলস দেখা যায়, কিন্তু ওই পে বিলে তো আর ডিটেলস থাকবে না। তো ওই কারণেই পেমেন্টটা এখান থেকে করাটাই বেটার। তো আমি চিন্তা করতেছি ঠিক আছে ওনার পেমেন্ট করব। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি এই যদি মনে করেন এটার দেখেন এই যে আসছে না, যে আমার কত জন, এইটা না, এইটা এইখানে এসে আপনার কি আছে, আপনি এডিট করতে পারবেন। কারণ হয়তো আপনি ইনপুট দিয়েছেন, ভাবতেছেন এটা আমার ভুল হয়েছে বা আরেকটু কম বেশি হবে, সেটাও কিন্তু আপনি এডিট করতে পারবেন। আবার কপি করতে পারবেন, ক্রিয়েট টাস্ক করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এটাকে ডিলিট করে, হয়তো আমি আননেসেসারি কখনো পোস্টিং দিয়ে দিছি, এখন এটা ডিলিট করবো, সেটাও তো হতে পারে, এইখান থেকে করতে পারবেন। তো আমি এখন কি করব, এটা পেমেন্ট করব না, এখানে আছে মার্কস অ্যাজ পেমেন্ট আছে, এটা করলে হবে, অথবা আপনি তখন পুরোটাই পেমেন্ট হবে। এখন আমি পার্শিয়ালি তো পেমেন্ট করতে পারি। এই যে এখানে দেখেন, এই যে আমার এইটা চলে আসছে, আমি বলছি যে এটা আপনি কম বেশি করে করতে পারবেন। আমি একটু আমি পেমেন্ট করি, যে মেক পেমেন্ট, এইখানে আসার পরে আমি ইচ্ছা করলে ওইখান থেকে আসতে পারি, আবার পে বিলের কথাও কিন্তু আমি বারবার বলছি। আর এইখানে আসার পরে আপনি চিন্তা করলেন যে না, ওনার বিল আমি 400 না, আমি 200 দিব, তো আমি 200 দিই। এটা এই যে এখানে দিলে এইখানে অটো চেঞ্জ হয়ে যায়। তো আমি পেমেন্ট করি, পেমেন্ট করার 200 বা 100 কয়টা করে, 20টা কিনছিলাম না, 10 টাকা করে, 20 টাকা করে। তার মানে আমার পেমেন্ট করতেছি কয়টার মূল্য এখন, 10টা। তো আমি করে দিই, তাহলে আর এই দেখেন আর পেমেন্ট হয়েছে আপনার এইখানে। যদি হ্যাঁ আপনি ইচ্ছা যদি আরও ডিটেলস দেখতে চান, তাহলে পরে ওইখানে ডাবল ক্লিক করলেই যে 200 পেমেন্ট হয়েছে, 200 পেমেন্ট হয়েছে। এখন ঘটনা হলো আপনার পেমেন্ট করার পরে যেহেতু আর 200 টাকাও পাবে, 200টার দাম হলো 20 টাকা করে না, 20 টাকা করে, 20টা আর 10টা পণ্য আমি 5টা এখন ফেরত দিব, আমি ফেরত দিব। তো ফেরত দেওয়ার নিয়মটা আগেই দেখাই, যে এখানে আসতে হবে পে বিল, পারচেজ অর্ডারটা ওই এস্টিমেটের মতো, এটা নিয়ে আমার মনে হয় আপনারা পারবেন না। পারচেজ অর্ডারটা তো দিয়ে না, আমি ক্রেডিট নোটে এই সাপ্লায়ার ক্রেডিট। ও ভালো কথা, ভুলে গেছি আপনাদের, আমি একটা কিছু এই সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট মানে কুইক বুক প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট, যেটা আপনি বিভিন্ন জায়গায় আপনার প্রোফাইলে শো করতে পারবেন। ওর কিছু পড়ার জন্য আমি কিছু ডকুমেন্ট দিয়ে দিব, ওগুলো বাসায় করবেন। আর এই কুইক বুক ক্লাস শেষ হইলে আমরা একদিন এইখানে বসে আমরা পরীক্ষা দেব। এটা কিন্তু ওই ভিডিও, আমরা আবার এইগুলো রেকর্ডিং করি না, তার মানে হলো এইগুলো তো অনেকে আবার বিক্রি করে সার্টিফিকেটগুলা, অনেকে আবার $200-300 নিয়ে এগুলো পরীক্ষা দেয়। তা আমরা একটু উল্টা পথ দিয়ে পরীক্ষা দেবো, অর্থাৎ লিগাল না, ইলিগালি, ওইখানে ওগুলো রেকর্ডিং করা যাবে না। ওই দিন যারা আসবেন সার্টিফিকেট কুইক বুকই দিবে আপনাকে, ওদের একটা পরীক্ষা দিতে হবে, 50টা অনলাইনে পরীক্ষা দিতে হবে। কিন্তু সমস্যাটা হলো এদের আবার ওই প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে আছে, আপনাদেরকে যেগুলো দিব ওইগুলো পড়বেন, জেনারেলি ওখান থেকেই আসে। কিন্তু এইটা যদি আমি আবার রেকর্ডিং করে আমার মানে ইউটিউবে ছাড়ি, তার জিনিসটা
জি না রেকর্ড হোক, এটা নিয়ে সমস্যা নাই। আজকে স্যার এখন বলছে এখন পরীক্ষা তো দিচ্ছে না না এটা নিয়ে এইটা আমার ওই কারণে আমরা ওই ভিডিওগুলো আর স্যার মাঝখানে একটু চেক করে নিবেন যে এটা রেকর্ড হচ্ছে ওটা সাউন্ডটা পাওয়া আমি এটা কোথায় কিভাবে চেক করব? এখানে এটা করে এখানে ওই ওদের ইয়েই নাই, মাস্টার রেজুলেশন মানে এই অপশনটা এখানে নাই। না আজকে তো সাউন্ডটা যে মনে হচ্ছে যে ঠিক আছে না? এটা ওই লেভেল দেখাচ্ছে গত ক্লাসেও দেখাচ্ছিল যে সাউন্ড পাচ্ছে কিন্তু আমরা কোনো সাউন্ড পাই উপরেরটা হচ্ছে ডেস্কটপ বডি, এটা হচ্ছে আলো। আর এখানে কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ আমরা এক সপ্তাহ পরে তো ক্লাস হয়েছে অনেক, কোনো সমস্যা হওয়ার কথা না। এই ক্লাসের আগের ক্লাসে তো প্রতিদিনই তো রেকর্ড হচ্ছে। আমার মনে হয় ওই দিন কোনো আমাদের একটু ঝামেলা হয়েছিল। প্রবলেম ছিল আচ্ছা ওইগুলা আমি একটু বলি, আপনারা ওই দিন যদি কেউ না আসেন পরীক্ষার দিন, তাহলে কিন্তু পরবর্তীতে আর হয় না এটা। পরীক্ষা কমে না আমরা এটা মানে ক্লাসটা শেষ করি, কুইক বুকটা শেষ করি, আর কটা ক্লাস থাকবে এইটা আরও 3-4টা তো লাগবে। আর তিনটা কারণ হলো এদের বড় সুবিধাটা হলো আমাকে ইয়ে দেয় না, কোনো টাইম নেই না ওনারা বলছে যে আপনার মতো করে যে কয়টা ক্লাস আপনি এদেরকে ভালো করে শেখান। অনেক জায়গায় তো হ্যাঁ জি একটু শিখতে নাকি হ্যাসেল হয়, সবাই নিতে পারে না easily। কোনটা? অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেটা। না এটাকে আমি তো প্রথম দিন মনে হয় অনেক কথাই বলছি যে আপনি যদি নিয়মিত ক্লাস না করেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, এটা তো সহজ জিনিস না। যেটাই হলো যে মানে নিজের উপর সব আপনি কাজটাকে যতক্ষণ না ভালোবাসবেন ততক্ষণ আপনি এখান থেকে কিছু পাবেন না। কিন্তু স্যার আমার তো স্যার বিরক্তিকর আপনি ওইটা নিয়ে একটু দেখেন। ফার্স্ট দুইটা করছি আপডেট আপলোডও করছি সাপ্লায়ার আপনার সেলার ইনফরমেটিভ সব কিছু তারপরে আবার যখন সাইন ইন করি আমার নতুন করে ওইটাই তো ভাবতেছি, এই সমস্যাগুলো আমি কখনো ফেস করি নাই। আপনি আজকে মজিলাতে দেখেন, দেখার পরে কি হয় দেখেন, আপনি কি এইটা অন্য কোনো পিসিতে ওপেন করে দেখছেন না এই ঘটনা ঘটে কিনা? না তারপরে আপনি একটু এইখানে ওপেন করে দেখেন তো। এমন হতে পারে আপনার ল্যাপটপে হয়তো মাথা খারাপ হয়ে যেত, আপনি এইটা তো ওপেন করে দেখেন, ওইখানে লগ আউট হয়ে নিয়ে। হ্যাঁ তো কোথায় ছিলাম আমরা? ফেরতে না? তো আমরা আসি, আমরা একটু ডেটটি চেঞ্জ করি, আর এইখানে ওনাকে মনে করি যে আমার পণ্য ফেরত। স্যার ফার্স্ট পেমেন্ট ডেটে কি ফেরতের ব্যাপারে সময় পেমেন্ট ডেটটা দিতে হবে এই যে এই ডেটটা কোন ডেটে ফেরত আসছে? আমরা তো 20টা পণ্য কিনছি না, তার অন্তত 10টা পণ্য $200 ফেরত মানে পেমেন্ট করছি। এখন ওইটার পরে এসে আমি আরও পণ্য ফেরত দিব, হতে পারে কিনা 5টা ফেরত দিতে পারি। তো আমি ফেরত মনে করি 5টা ফেরত দিই। রেটটা একটু খেয়াল রাখেন, কারণ এইখানে আমি 10 সিলেক্ট করছি, হ্যাঁ ওইটা 20 করে করছি না? ঠিক আছে তাহলে 20 দিই। 400 টাকা হ্যাঁ 5টার দাম 100, ঠিক আছে। এইখানে যদি ভ্যাট থাকতো তাহলে দিতাম, যেহেতু নাই। এইখানে দেই, এইগুলো তো বুঝতেছেন না? ওকে এটা আমরা ফেরত দিই। এখন যাই ওনার প্যানেলে যাই, দেখি প্যানেল কি বলে। প্যানেল আসে, এইটা না, এটা ফেরত দিই না, এটা কিন্তু আমরা ফেরত দিচ্ছি, হ্যাঁ না? এখন একটা জিনিস বাকি, ওনার এখান থেকে আপনি যেতে পারেন। জার্নাল তো আপনি বলছেন প্রোডাক্টের ক্ষেত্রে জার্নাল করা যায়, বলছিলাম। হ্যাঁ, আমরা 100 টাকা মানে রিটার্ন করছি না, হ্যাঁ কিন্তু আমাদের ওই ইয়াতে তো ওটা রিটার্ন শো হয় না। সেইটা আমি দেখাচ্ছি, আমি ওই প্রশ্নই করতে গেছিলাম। আমাদের কি মনে আছে গত দিন অনেক কথা বলছিলাম, যদি আমাদের কখনো ফেরত দেই বা রিটার্ন দেই, তাহলে আমাকে পে, অর্থাৎ
কোথায় যে রিসিভ পেমেন্টে যে আমাকে অ্যাডজাস্ট দেখাতে হবে। যদি না আপনি দেখান তাহলে কিন্তু এইখানে হিট করবে না, বলছিলাম। এই এখন আসেন আমি যাই, এইখানে তো রিসিভ পেমেন্ট না, এইখানে পে বিলে যাবে। কোশ্চিন করেন কিন্তু মানে না বুঝে যেন না। কেন ইয়ে দেখেন তো কি আসলো। উনি কিন্তু আমার কাছে পাবে কত, ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স মানে ওনার কাছে আমি আর দেনা কত 100 টাকা, না, মানে প্রথমে ফেরতের আগে 200 না, আমি 100 টাকা ফেরত দিচ্ছি, আর এখন আর পেমেন্ট করব কত 100 টাকা, তাই না? আপনি যতক্ষণ না এইখানে অ্যাপ্লাই করবেন ওই ফেরতটা, ততক্ষণ ওর প্যানেলে আপনার ডিউ দেখাবে। অ্যাডজাস্ট যতক্ষণ না করবেন আপনি, যদি দেখেন এইখানে মনে করেন আমি কোনো পেমেন্ট করব না, হ্যাঁ, আমি শুধু আমার ক্রেডিট সাপ্লাইয়ের ক্রেডিটটাকে অ্যাডজাস্ট করব, আমি পেমেন্ট করতেছি না কিন্তু। তো দেখেন কত আসলো এইখানে, কিন্তু টোটালটা আরও যতগুলো আমি দিব তার প্লাস মাইনাসে এইখানে আসবে, এইখানে টোটালটা আসবে। আপনি এই ফিগার দেখে কিন্তু ওইটা মেলাতে পারবেন না, কারণ হলো আমি আরও কিছু পোস্টিং দিচ্ছি না, এই আরও এক্সপেন্স দেখাইলাম, অন্য কিছু দেখাচ্ছি, ডিটেলসটা এইখানে আসবে। আপনাকে অবশ্য ওইখানে যে ওটাকে পেমেন্ট ইয়ে করতে, এখন আপনি যান পে বিলে আবার যান। আচ্ছা আরেকটা দেখাই আপনাদের, এখন কত ডিউ কত 100 না। আরেকটা জিনিস দেখাই দাও, এই আমরা তো ইয়ে ক্রেডিট সাপ্লাইয়ের ক্রেডিট এইটা না, আমরা এটা ডিলিট করি। ডিলিট করছি না, আমি আবার সাপ্লাইয়ের ক্রেডিট করি। ভ্যাট কেন নন ব্যাড, আর 100 থাকলো না, আপনি যান এবার মেক পেমেন্টে যান। দেখেন তো আপনার কিন্তু এইখানে এই যে সাব ক্রেডিট দেখছেন, এই যে ক্রেডিট চলে আসছে না, আপনি এইটাকে কিন্তু আপনার এখন আমি সেভ করা মানে এইটা অ্যাডজাস্ট না করা, আপনি যদি এখন ওই 100 টাকা পেমেন্ট না করতে চান না করেন, সমস্যা নাই, কিন্তু এইটাকে আপনার হলো মানে হ্যাঁ, এই যে আপনাকে এটা দেখাতে হবে, তাহলে এখন আমার টোটাল 0 হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? আমি কি বোঝা মানে এই আইটেমগুলোকে বোঝা গেছে? মানে মূলত এই কাজগুলা কিন্তু এই আপনার সাপ্লাইর ক্রেডিট করলাম, ক্রেডিট কার্ড ক্রেডিট এটা খুব প্রয়োজন না, কারণ জেনারেলি ক্লায়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয়, ক্রেডিট কার্ড ইয়া হয় না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলে আমরা কোথায় যাব, এই হলো এই যে ব্যাঙ্ক ডিপোজিট নামে একটা অপশন আছে, সেটা আমরা যেতে পারবো। আর ক্লায়েন্ট যদি আমার অ্যাকাউন্টে টাকা দেয় সেটা তো আমরা মানে ওটা কিন্তু ফেরত দেওয়া টাকা,
আমি যদি পণ্য ফেরত দিই, যেমন এই যে এমন হতে পারে আমি নগদে কিনছি, কেনার পর ওই পণ্যটা ফেরত হতে পারে কি না, সেই টাকা আমাকে যখন ফেরত দিবে তখন ওই ক্রেডিট কার্ড ক্রেডিট ইউজ হতে পারে অথবা ব্যাংক ডিপোজিট হতে পারে। সে আমাকে নগদ দেয়নি, সে হয়তো চেকে দিল বা ব্যাংকে দিল। হ্যাঁ, জেনারেলি এগুলো তো নগদ টাকা হয়ও না, না, নগদ সব সময়ই আপনার কোনো না কোনো ব্যাংক ক্রেডিট কার্ডে ইত্যাদি 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 হবে সিচুয়েশনে। পার্সেসের ক্রেডিট একটা দেখাই দিই, না হলে আবার বলবে যে ফাঁকি দিয়ে গেছি। এটা কোনো এই জাস্ট সিম্পল, পারচেজ অর্ডার। হ্যাঁ পার্সেস অর্ডার, এইখানে আপনি দিতে পারেন 10, যদি 20 টাকা ধরেন 20 টাকা ধরেন, একটু এলোমেলো করি 10। জি আপা? না, এটা হচ্ছে একজন পণ্য কেনার সময় অর্ডার করে না, এই যে গতদিন যেমন বলছিল, আমরা যখন অর্ডার দিই, আমরা যখন বলি না যে আগামী 5 দিন পরে টাকা নিব, কিছু পণ্য নিব, তখন হলো অর্ডার করি না, এইটা সেটা। না না, এইটা জাস্ট নন পোস্টিং আইটেম। এটা হলো যে আপনার পারচেজ অর্ডার দিচ্ছি, আমি সাপ্লায়ারকে অর্ডার দিচ্ছি, আমরা তো অর্ডার দিচ্ছি, মানে আমি সাপ্লায়ারের কাছ থেকে এই প্রোডাক্টটা কিনতে চাই। হ্যাঁ, তখন এইটা তো আর কোনো ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট কোথাও এর কোনো ইফেক্ট আসে না। যেমন আমরা এই যে এটা করলাম না ওনার কাছে, দেখেন এটা, এইবার আমি হয়তো যখন বিল করব বা পণ্য কিনবো, যা মনে করলাম আমি পণ্যই কিনি, এইখানে যাই এক্সপেন্স, দেখেন এইটা সুবিধা যে আমি এই ডেটে ওনাকে এই 200 ইউরোর একটা অর্ডার দিছি, এইটা হলো দেখাচ্ছে, এটা কোথাও কোনো পোস্টিং হয়নি। হ্যাঁ, এবার আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড করে দেন, দিয়ে আপনি যদি মনে করেন এখন এখানে কোনো চেঞ্জ করবেন, কিছু করবেন, তাহলে আপনি করতে পারেন। আমি 20টা নিব না, 10টা নিব, আপনার রেট বার্গেনিং করে কমাই দিতে পারি, অনেক কিছু ঘটনা ঘটতে পারে এখানে, অথবা আমি এইটা নিব না, এটা নিব না। হ্যাঁ, আবার মনে হলো যে এইটা আমার 20টা আছে, আমি এটা 10টা করব, রেট 10 আছে 8 করব, যে রকমের যে কন্ডিশনই থাকতে পারে সবগুলা এখানে আমার শো করবে। আরেকটা আমরা দেখাই, তবে জেনারেলি আমি বলছিলাম এর আগে কখনো নগদ টাকা ফেরত দেয় না, ওরা পণ্য এক্সচেঞ্জ করে অথবা পরবর্তীতে অ্যাডজাস্ট করতে বলে, যে আপনি যখন, যেমন আমি একটা দেখাই, আমি এটা একটু দেখেন, টোটাল ওর উপরে ডিপেন্ড করে। আমি একটা চার্ট অন্য একটা নামে সাপ্লায়ার একটা খুলে নিই, এর কাছে আমি মনে করি যে আমরা কিছু পণ্য কিনতে পারি। এখানে আপনি ধরেন, এইখানে 15টা ধরেন, 10 টাকা করে ধরেন, 15টা কত, 150 টাকা না, এটা কিন্তু নগদে, ক্যাশ এই যে ব্যাংক সিলেক্ট করলাম, এর মাধ্যমে আমি কয়টা করলাম, 15টা না, 10 টাকা করে এটা করলাম, এটা সেভ দিই। ওই ক্যাটাগরি ডিটেলস বলতে এই যে এখানে, হ্যাঁ ওইটা তো বলছি, ওইখানে যখন এক্সপেন্স এর সাথে হবে, যেমন এই যে এইখানে না, এইখানে তো দেখেন প্রোডাক্ট নাই, সবই এক্সপেন্স আইটেম, একসাথে দিতে পারবেন। এমন হতে পারে যে ওনার কিছু এই ইনভয়েসের সাথে কিছু অ্যাড হবে, ওই যে বলছিলাম যে অনেক সময় আমরা বিভিন্ন ক্যারিং খরচ, আদার্স কিছু খরচ আমরা এই সাথে অ্যাড করতে চাই, হয় না এরকম, সেইগুলো এইখানে অ্যাড করতে হবে। এখন আসেন, আমি যেটা দেখাতেছিলাম যে আমি এখন কয়টা কিনলাম, 15টা, 10 টাকা করে 150 টাকা।
এখন নগদে কিনছি, এখন ফেরত দিব, ফেরত দেওয়ার পরে উনি কি করতে পারে, আমাকে পরবর্তী ইনভয়েসের সাথে পরবর্তী বিলের সাথে অ্যাডজাস্ট করতে পারে, অথবা টাকাটা আমাকে ব্যাংকে দিতে পারে। পথ তো দুইটা। তো আমরা দেখি একটু, আমরা ফেরত দিই আগে, যেহেতু পণ্য ফেরত যাবে, সাপ্লায়ার ক্রেডিট ইউজ করতে হবে। এর আগে বলছি শুধু একটা জিনিস জার্নাল এন্ট্রি হয় না, সেটা প্রোডাক্ট। তাছাড়া আপনি সব কিছু জার্নাল এন্ট্রিতে করতে পারবেন, শুধু ইনভেন্টরি আপনার জার্নাল এন্ট্রি হবে না। ওইটা 10টা কিনছিলাম না, না 15টা, হ্যাঁ 5টা ফেরত দেই, 5টা ফেরত দিল 50 সেভ। এখন ওনার নিশ্চয়ই ওনার প্যানে ওনার কাছে আমার 50 টাকা কিন্তু আমি পাবো। এমন ঘটনা হলো এই 50 টাকা আমার রিপোর্টে কি হয়ে আছে, তাই না? চলেন যাই রিপোর্টে দেখি। এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট, বাম পাশের রিপোর্ট, এটা দুইটা কোথায় থাকবে? ব্যালেন্স শিটে থাকবে না, যেহেতু ওনার কাছে আমি টাকা পাবো। কি নামে আছে দেখি তো, ক্রেডিটর, ক্রেডিটর নামে আছে। এখানে কি আছে দেখি, ডেট টেট কি চেঞ্জ করছিলাম? এই ডেট টেট চেঞ্জ করছিলাম না। কোথায় গেল আমার 50? ওইটা আমি যে ফেরত দিলাম, ডেটে মনে হয় কোনো ঝামেলা আছে, আমরা ডেটটা ইয়ে করি নাই, মানে এই ডেটটা ইয়ে করতে হবে। দাঁড়ান, মনে হয় ওইটা, এই যে আসছে, এবার আসছে না? এই দেখেন অ্যাকাউন্ট এর এর এইখানে মাইনাস হয়ে আছে, এই 50 কিন্তু ওর হেডে মাইনাস হয়ে আছে। এখন কি হলো, উনি কি করতে পারে, এই টাকাটা দুইটা ওয়ে হতে পারে। উনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে, অথবা আমাকে বলতে পারে যে পরবর্তীতে পণ্য যখন আপনি আবার কিনবেন তখন এর অ্যাডজাস্ট হতে পারে। তো আমরা দুইভাবেই দেখি কি হয়। এখানে একটা জিনিস দেখেন আপনি, তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাই, এই যে ব্যাংকে ডেটটা কবে, এটা 5 তারিখে, এই যে 20 তারিখের ডেট ছিল, বুঝছেন, ওই কারণে আসছিল না। এই যে ব্যাংক, না ব্যাংক অ্যাকাউন্ট এখানে কোন ব্যাংকে জমা হলো, 20 তারিখে, একটু বাড়াই দিই, মনে করি 26 তারিখে। কার কাছ থেকে পাইছি, কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ক্রেডিটর না, এখানে ক্রেডিটর নামে আছে না, ডেসক্রিপশন দিয়েন, যা দেন, অ্যামাউন্ট কত, 50, ভ্যাট তো নাই, এখানে নো ভ্যাট নাই, হ্যাঁ আমরা তো না, আমরা এইটা হলো আমি তার কাছে পাই টাকাটা, কিন্তু ওর হেডে মাইনাস করা না, এইখানে অ্যাকাউন্টস ওই কী বলে পেবলটাই আপনার হলো ইয়ে করে রাখছে আমাদের।
না আপনি ওকে যদি মনে করেন যে আমার ওটা অ্যাকাউন্ট রিসিভেবল সেটা এক জিনিস, কিন্তু জেনারেলি কুইক বুক কী করে ওকে ওকে মাইনাস করে রাখে। অত আমি ওর যে বইটা আছে বা ওর যে লেজারটা আছে ওই লেজারেই ওইটা দুইটা ওয়ে হতে পারে, যে আপনি যদি ওনাকে আবার ক্লায়েন্ট মনে করেন যে আমার সে ক্লায়েন্ট, তাহলে সে অ্যাকাউন্ট রিসিভেবল। কিন্তু আপনার তো সে ক্লায়েন্ট না, আপনি তার ক্লায়েন্ট, তো হয়তো কোনো কারণে টাকা পাবেন তার কাছে ভাই। না কুইকবুকের না, মনে করেন আপনার হ্যাঁ আমার পক্ষে আমার হিসাব থাকবে। এখন সে তার বইতে করবে, তো আমি কি করব? যেহেতু আমি পণ্যটা 50 টাকা ফেরত দিছি, আমি তো পণ্যটা নগদ টাকায় কিনছিলাম, তাই কিনছিলাম না আমি তার কাছে পাই না। আমি তার কাছে। এখন ঘটনা হলো আমি তার তার জার্নাল এন্ট্রিটা কী হলো, আচ্ছা জার্নাল এন্ট্রিটা দেখি, তাহলে তো আপনি ক্লিয়ার হবেন না। চলেন যে জার্নাল এন্ট্রিটা, এই যে জার্নাল এইটা না, এইটার জার্নাল এন্ট্রিটা দেখি। কীভাবে দেখবো? এখানে কিন্তু একটু ভালো করে দেখেন, পরে খুঁজে পাবেন। এই মোড়ে যাবেন, মোড়ে যেয়ে এই যে ট্রানজ্যাকশন জার্নাল, ইচ্ছা করলে এখানে আবার ডিলিটও করতে পারবেন, অনেক কিছু করা যাবে, আবার অডিট হিস্ট্রিটাও দেখতে পারবেন। যে আমার পণ্যটা ওনাকে ডেবিট করছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মাইনাস হয়ে গেছে। যদি এমন হতো 50 টাকা ডিউ থাকতো তাহলে তো জিরো হয়ে যেত। এখন ওনার ওইটা আমরা কি করছি, হলো ডেবিট করছি ক্রেডিটর, আর এই স্টক অ্যাকাউন্ট ক্রেডিট করছি। যেহেতু আমার পণ্যটা কমছে, পণ্যটা ফেরত দিলে পণ্যটা কমে না, আমার স্টক কমে যায় না। আর ক্রেডিটর কি হয়েছে, ক্রেডিটরটা ডেবিট হয়েছে। যেহেতু ক্রেডিটরের আগে কোনো ব্যালেন্স নেই, ওইখানে মাইনাস হয়ে আছে। আর ও দেখেন আমাকে যদি টাকাটা ফেরত দেয় তাহলে কি হয়, আমি মনে করি এই তো না, ধরুন এই ক্রেডিটর ইয়ে আর ব্যাংক দেখেন ফেরত যদি দেয়, এখানে একটু এটা হলো এখানে ইয়ে করা যাবে না, এই কি বলে ভ্যাটের কিছু দেওয়াই যাবে না। এইটা নো ভ্যাট ছিল না, না এটা নিবেই না। না, আমাদের ফেরত আসে না, আমরা ফেরত দিয়েছি। Exchange। ডেট চেঞ্জ করতে হবে। জিরো হয়ে গেছে না, তারপর তার সাথে আমার আর যতদিন উনি এই যে 50, আমাদের এখন এইচএসবিসিতে 50 টাকা জমা হয়েছে, সব কিন্তু ওনার কাছে আর কিছু নাই। আরেকটা জিনিস দেখেন, আমার একটা জিনিস দেখাই, ইয়ে কোথায় ধনী সাহেবের কী অবস্থায় দেখি। এই যে কী হলো এখানে, এখানকার দেখেন এইটা কিন্তু বুঝতে হবে। আপনার ওই আমরা যে ওনার 50 টাকা ওনার কাছে পাইতাম, উনি কি করলো, ব্যাংকে জমা দিল, তাই না? এখন এলো এখানে দেখেন
এই যে এটা হলো আমার এই মিস্টার ধোনির, এখানে তো একটা আরও যদি 50টা ওনার কাছে পাওনা ইত্যাদি থাকতো সবই এখানে শো করতো, এইখানে কিন্তু 50 শো করতেছে, খেয়াল করছেন? হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স আপনি এখন মনে করতে পারেন যে আমি তো তার টাকা পরিশোধ করে দিছি, তাহলে পরে আমার এখানে কেন শো করবে? হুম, হ্যাঁ, ওইখানে আমরা পেমেন্ট করলাম না, তারপরও কিন্তু এইটা কিন্তু এইখানে আপনার, আমাদের তো এখানে আমরা যখন কাজ করি তখন দেখি যে প্রায় 100টা এইখানে সিরিয়ালে থাকে। অ্যান্ড আপনার এই 50 দেখে কিংবা তার কাছে তো আমার কোনো দায় দেনা নাই, সে আমার কাছে পাবেও না, আমার তো 50 ফেরত দিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু এইটা শো করতেছে না। এইটাকেই আপনার, আমি ওই দিনও বলছিলাম, কোনো অ্যাকাউন্ট রিসিভেবল ঠিক অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর কমলে তখন অবশ্যই ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে এখন ওই মানে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, এইটা আপনাকে এই 50 টাকা এখানে এই দেখেন এটা অ্যাভেলেবেল, এইখানে দিয়ে এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনি কখনো, হ্যাঁ টাকাটা আসছে ওইখানে ঢুকতেছে। হ্যাঁ, আপনি যদি পে বিল আর ওইখানে রিসিভ পেমেন্টে না যে এটাকে আপনি অ্যাডজাস্ট না করেন, ও সারা জীবন ওইখানে দেখাবে। তখন আপনি কিন্তু যখন আপনার আপনার যে মানে আমাকে যে কাজ দিবে এইটা ইয়ে করতে হবে। জি, এখানে 50 কি ইয়ে দেখাচ্ছে কেন? এই মানে ইয়ে নিচ্ছে না। লোড নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, যখনই আমরা কোনো অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল এটাকে আমরা পেমেন্ট করি, সে ক্রেডিট নোট হতে পারে বা ব্যাংকের মাধ্যমে হতে পারে, অথবা আমরা জার্নাল এন্ট্রির মাধ্যমে করে, অথবা আমরা ব্যাড ডেপ্ট করতে পারি না, যত রকমই হোক আপনার পে বিলে যে ওটা অ্যাডজাস্ট করতে হবে, তা না হলে আপনার ওইটা কিন্তু ওভারডিউ দেখাবে। এইটা আপনার দেখাবে। দেখি এখানে আমার কোনো ওভারডিউ আছে? নাই। জি ভাই, মানে আপনার যেটাই আপনার কি বলছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল ওর অ্যাকাউন্ট রিসিভেবল, যে কোনো ক্ষেত্রেই আমরা গত ক্লাসে দেখছিলাম কি করছিলাম যেন, জার্নাল এন্ট্রি দিলাম একটা, ক্রেডিট মানে ওনার ওই টাকাটা উনি আর দিবে না বলতে যে গুড কাস্টমার নামে কি একটা করছিলাম না, সেইখানে তার মানে কি ওইটা জার্নাল এন্ট্রি কী হয়েছে, ডিসকাউন্ট ফর গুড কাস্টমার ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাই হয়েছে না? তার মানে কি কমছে। পরে এসে আমরা কি করলাম, রিসিভ পেমেন্টে আপনার এসে কিন্তু আমরা অ্যাডজাস্ট করলাম, যেটা এইখানে পে বিলে এসে করলাম। তার মানে মূল কথা হলো আপনার অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল যদি কোনো কারণে কমে যায়, আপনাকে পে বিল অথবা রিসিভ পেমেন্টে যে ওটা অ্যাডজাস্ট করতে, অর্থাৎ অ্যাপ্লাইড দেখাতে হবে। লাইক দ্যাট, এরকম আপনি ধরতে পারেন যে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, এইখানে এসে, তা না হলে পরে আপনার, হ্যাঁ, ওরা এমনও না হলে কিন্তু পে বিলে যে আজীবন দেখাবে ওইটা। হ্যাঁ, ওইটা কিন্তু আপনার দেখাতেই থাকবে। তখন আপনি মনে করবেন এইটা আসলো কোথায় থেকে, এটার ইয়ে কোথায়, হ্যাঁ, এরকম মনে হতে পারে। আমরা একটু ইয়ে দেখাই না, এখানে কি কোনো কোশ্চিন, মানে যতটুকু করলাম আপনি বুঝছেন? দুটো ক্লাস করেন না এখন, ভিডিও বা কি হচ্ছে, সাউন্ড ঠিক আছে কিনা এটা তো দেখা। ভাই আপনি বুঝছেন না? আরেকবার বলবো বিষয়টা, আমি আপনাকে বলি। অ্যাকাউন্ট রিসিভেবল বিভিন্ন কারণে কমতে পারে। কি করতে পারে, আমরা পণ্য রিটার্ন আসতে পারে, পণ্য রিটার্ন আসতে পারে না, এর কারণে অ্যাকাউন্ট রিসিভেবল কমে যায়। অথবা এমন হতে পারে ব্যাড ডেপ্ট হতে পারে কি না,
আবার হলো তাকে গুড ডিসকাউন্ট ফর গুড কাস্টমার হতে পারে, যে কারণেই হোক, অ্যানি রিজন হতে পারে। যেটাই হোক সেটাকে আপনি হয় ক্রেডিট নোট করতে পারেন, অথবা জার্নাল এন্ট্রি দিয়ে আমরা করতে পারি। ব্যাড ডেট যাই থাক, পরে আপনাকে রিসিপ্ট পেমেন্টে এসে এটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। ওইটাই ধরি আমরা, যে ওইটা আপনাকে অ্যাপ্লাইড দেখাতে হবে, অ্যাডজাস্ট দেখাতে হবে। তা না হলে পরে ওনার প্যানেলে আপনার ওভারডিউ থাকবে, ওনার লেজারে এটা ওভারডিউ দেখাবে, সমান করে দিতে, ওটা মানে অ্যাডজাস্টিংয়ে দেখাবে, দেখাতে হবে। না দেখালে আপনার, হ্যাঁ সেটা যেইটাই হোক, তা না হলে আপনার কিন্তু ওইখানে এই যে এই ইয়ে আছে না, এইখানে 50 টাকা ওভারডিউ দেখাবে। পাশাপাশি আপনি যদি হ্যাঁ রিসিপ্ট পেমেন্টে যান, সেখানেও কিন্তু আপনাকে এটা ওভারডিউ হিসাবে দেখাবে। তখন ওভারডিউ হিসাবে যখন দেখাবে, তখন তো আপনি ভাববেন কী হয়, আমি সব টাকা পয়সা দিচ্ছি আবার কেন এইখানে, ওই কারণে এটাকে অ্যাপ্লাই করতেই হবে। জাস্ট এইটুকু একটু মনে রেখেন, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু জাস্ট রিভিশন দিই না। এই যে এখানে কোনো কোশ্চিন আর বুঝতে পারেন না, বা আর একটু বলার দরকার? না দেখাইছি, পার্চেস অর্ডার দেখালাম না, যে একটা দেখাইছি স্যার, ওইটা একটা অর্ডার, ওইটা জাস্ট আপনি অর্ডার দেয় না, সেই অর্ডার একটা, ওইটা তো কোনো একই জিনিস। এই যে এখানে তো একটা আপনার আইকন আছে, এই যে এইখানে আপনার করতে পারেন, এইখানে ইনপুট দিতে হবে। রিকোয়ারমেন্ট যায় এটা কি না, পার্সেস অর্ডার মানে পার্সেস অর্ডার তো আর এক্সপেন্সে যাবে না। হ্যাঁ, আমি একটা কি কিনবো সেটার জন্য, না না পার্সেস অর্ডার তো কোনো জায়গায় হিট করে না, ওইটা জাস্ট হিট করে না। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই যে আপনি যদি এখন যান না সন্ধ্যার দিকে, দেখবেন দোকানে ভাই কয়টা নেবেন কালকে, এরকম দেখবেন করে যা, তার মিনিং কি, ওই দেখবেন ওষুধের দোকানে যান, বিভিন্ন আছে, এরা হলো অর্ডার নেই, এইটা জাস্ট এইটা পার্সেস অর্ডার, ওইটা মানে এইগুলার তো শেখা শেষ নাই। আমি প্রথম দিন বলছিলাম, আপনারা যত প্র্যাকটিস করবেন, বিভিন্ন কোশ্চিন অ্যারাইজ করবেন, তাহলে আমরা আরও ডিপে যেতে পারবো, তাই না? আর জেনারেলি পণ্য আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো পণ্য ক্রয় বিক্রয়, অ্যান্ড ক্লায়েন্ট কী করে জানেন? বলেন তো। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আছে, যেমন আমরা যখন কাস্টমারে যদি যাই, তাহলে এস্টিমেট এটাও কি আবার, এটাও তো কোনো ট্রানজাকশনে যাবে না না, এটা কোনো ওইটাকে এস্টিমেট বলছে, আর এটাকে পার্সেস অর্ডার বলছে। হ্যাঁ হ্যাঁ, না ওরা তো হিট করার কথাও না, ওখানে কোনো লেনদেন হয়েছে আপনার? সে আমাকে যদি অ্যাডভান্স করতো সেটা আবার অন্য জিনিস। আমরা আজকে যেটা দেখালাম না, ওই আমি পণ্য ফেরত দিচ্ছি নগদ কেনার পরে, তাই দিচ্ছি না। এখন কোশ্চিন হলো, আমাকে যদি কেউ অ্যাডভান্স, আমি যদি কাউকে অ্যাডভান্স করতাম, তাহলে কিন্তু একই জিনিস। জার্নাল এন্ট্রি কী হতো, আপনি যদি অ্যাডভান্স করেন কাউকে, আপনার ব্যাংকের টাকা কমছে, তাহলে ব্যাংক ক্রেডিট, আর এখন ডেবিট করবেন কি, নিশ্চয়ই ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিটা আপনার কে, অ্যাকাউন্ট ক্রেডিটর। বিষয়টা বোঝাতে পারছে, বুঝছেন তো বিষয়টা? ভেন্ডর ধরেন, মানে এক একটা হতো ডেটর্স ধরেন, তার মানে আপনাকে জার্নাল এন্ট্রি করতে হবে না, প্রত্যেকটাই তো একটা জার্নাল এন্ট্রিতে আসবে। আপনি যদি কাউকে অ্যাডভান্স দেন, আপনার এখানে ইনপুট দেওয়া যায়, যেটা আবার ইচ্ছা করলে আপনি যেটা বুঝবেন না, আমি বলে দিচ্ছি, আপনি জার্নাল এন্ট্রিতে চলে যান, এই যে এটা জার্নাল এন্ট্রি দিতে পারবেন। এখন দেখেন, আমরা একটু এখানে কোনো কোশ্চিন থাকলে বলেন, আর আলাপ করি, আর কোনো আছে কিনা এইখানে?
কোনো কিছু জানার থাকলে বলেন। এখানে নাই, এখানে একদম ইজি। এই পাশে সাপ্লায়ারদের এই পাশটা একদম সহজেই বুঝতে পারবে। ক্লাস কিন্তু আমাদের হবে নেক্সট ক্লাস, দ্যাট মিন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করাবো। হ্যাঁ, ওইখানে আমি একটু বেশি সময় দিব, মানে 2-3টা ক্লাস রাখবো, কারণ বেশিরভাগ কাজই হলো অনলাইনে বলেন, ফাইবারে, আপওয়ার, সবই কাজ ব্যাংক রিকনসিলিয়েশনটা বিভিন্ন এখানকার এই জিনিস আপনার খুব কম কাজ পাবেন আমরা এই 2টা ক্লাসে যা করলাম। বেশি কাজ হয়ে হলো ব্যাংক রিকনসিলিয়েশনে, যেখানে আপনার ওরা ব্যাংকের সাথে ওদের বইয়ের যখন মিলে না তখনই আপনাকে হায়ার করতে আসে। আমি ব্যাংক রিকনসিলিয়েশনটাই ওদের মেইন। আপনি যদি আমি আমার আইডি থাকলে আমি দেখাতাম ম্যাক্সিমাম এইটা, আপওয়ার্কের ফাইবারে যত কাজ আছে ম্যাক্সিমাম এইটা। আমি একটু যদি শেয়ার করি, আমার এক ফ্রেন্ড হচ্ছে ইউএসএ তে বিজনেস করে। আচ্ছা সে আমাকে প্রায় 2-3 মাস আগে একবার বলছিল যে আমাকে একটা লোককে সাপোর্ট দিতে পারবা, যে আমার ওই কুইক বুক ইউজ আচ্ছা আচ্ছা কুইক বুক ইউজ করে যে আমার ব্যাংকের ট্রানজাকশনটা ওরা মানে এইটাই মানে ওরা নগদে করতেছে, তো মানে ক্রেডিট কার্ড ছাড়া তো কিছু না। ওরা ম্যাক্সিমাম ইউজ করে, ওরা ম্যাক্সিমাম হয় ক্রেডিট কার্ড। ওরা 2 টাকা খরচ করতে হলো ওই সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আর হলো আপনার ব্যাংকের মাধ্যমে অনলাইন পেমেন্ট। একই একই আপনার আমি যতগুলো দেখছি ওরা কখনো ওরা এই যে আমাদের মতো এই নগদ টাকা নিয়ে ইয়ে হয় না। তো আমাদের দেশে দেখবেন একসময় আসবে এই দোকানে আর আপনার এই ক্যাশ টাকার কোনো ইয়ে হবে না। আস্তে আস্তে চলে আসছে। কেন মতিঝিলে আমরা যেখানে থাকি না ওখানে ক্যাশলেস ব্যাংকিং হয়তো গভর্নমেন্ট বাংলাদেশ। আচ্ছা, তো ব্যাংক রিকনসিলিয়েশনটা আপনি যদি বুঝতে পারেন না ধরতে পারেন দেখবেন ম্যাক্সিমাম কাজই ওরা কাজই দেয়। কারণ কি ওরা এই ব্যাংক রিকনসিলিয়েশন মিলাতে পারে না, সময় দেওয়ার মতো সময় দিতে পারে না এক, আর দ্বিতীয়ত হলো ওরা ওই ইয়েগুলো নিয়ে অত ট্রানজ্যাকশন, তো ওই কারণে আপনাকে হায়ার করে। অনেক বেশি টাকা। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে ওইটা দেখবো। আর কেউ কী আচ্ছা এখানে ভাইয়া কোন কোশ্চিন এইখানে আমি একটু আলাপ করি। ইনভয়েসটা হলো আমাদের যখন আমরা বলেন বাকিতে বিক্রয় করব, সহজ কথা। ইনভয়েসটা যখন আমরা বাকিতে বিক্রয় করব, রিসিভ পেমেন্টটা হলো যখন ওই টাকাটা আমরা পাবো। স্টেটমেন্ট নিয়ে কোনো কথা, এস্টিমেটটা হলো এইটা আমাদের যখন আমরা অর্ডার দিবে আমাদেরকে। এইখানে কি করলাম পারচেজ অর্ডার, আর ওইটাতে হবে কি এস্টিমেট। ক্লিয়ার? আমরা যখন অর্ডার পাবো। ক্রেডিট নোটটা যখন আমাদের কাছে পণ্য ফেরত আসবে। ক্লিয়ার? রিসিভ পেমেন্টটা হচ্ছে আমি যখন পেমেন্ট করবেন, আমি টাকা পাবো। হ্যাঁ সরি, আপনি যখন পেমেন্টটা পাবেন, আমরা যখন পেমেন্টটা পাবো তখন এইটা। আর ক্রেডিট নোটটা বলছি কি যখন আমরা আমাদের কাছে পণ্যটা ফেরত আসবে। আর সেলস রিসিপ্টটা হলো আমাদের যখন আমরা নগদে বিক্রয় করব। আর ক্রেডিট নোট সেলস রিফান্ড রিসিট হলো যখন আমরা নগদে বিক্রয় করার পরে যদি পণ্যটা ফেরত আসে, এটা রিফান্ড রিসিট। হ্যাঁ, রিফান্ড। ওকে, আর এগুলো নিয়ে তেমন কোনো কথা নাই, এগুলো নন পোস্টিং আইটেম। ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। সো ওই জিনিসগুলাই আমাদের। একটা জিনিস বারবার বলছি, আপনার পণ্য ফেরত আসলে অবশ্যই ওটাকে আপনি রিসিভ পেমেন্টে ওটাকে অ্যাপ্লাইড দেখাতে হবে। তা না হলে আবার ওনার প্যানেলে এটা ওভারডিউ দেখাবে। যেমন একটু আগে আমরা একটা দেখছি পার্সেজের ক্ষেত্রে, ঠিক তেমনই এইটা এরকম। এখানে ডিলাইটের মানে আমাদের যেমন ওই পার্সেজ অর্ডার দেখলাম না, কোথাও ব্যালেন্স শিটে কোথাও হিট করে না, এই ডিলেট চার্জ বা ডিলেট এই ক্রেডিট এই একই রকমের, মানে কোনো হিট করবে না। আপনার ওই ডান সাইডে পপ আপ দেখাবে যে আপনি এই হ্যাঁ ডিলেট ক্রেডিট আর ডিলিট চার্জ। মনে করেন যে আমরা মনে করেন আপনি তার কাছে হয়তো ইনকেস মানে আমি যদি এখন বলি যে আমি তার কাছে টাকা পাবো, তাহলে আমার অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবলে তো থাকবে,
এমন কিছু জিনিস এখানে আপনার পোস্টিং দিয়ে রাখতে পারেন, যেমন আমরা সাপ্লাই ইয়ে করতে হয়, কী করছি আমরা এস্টিমেট করছি না, এইটাই এরকম। যেমন আমি একটা দেখাই আপনাকে, ডিলেট মানে এটা হচ্ছে কাইন্ড অফ লেটে কিছু হয়ে যায়। লেটে হতে পারে, বা আপনি এমন কিছু মনে নাই, আপনি এইখানে পোস্টিং দিয়ে রাখলেন, আপনি কোথায় হিট করবে না কিন্তু। আপনি মনে করতেছেন যে ওই দিন বলছিলাম যে আমি কালকে অফিসে গিয়ে এই কাজগুলো করব, বা উনি তো এই জিনিস চাইছে, এরকম দেখেন এইখানে আসেন। আপনি এখানে যদি কোনো ইয়ে নাই, একটা সাপ্লায়ারটা করি না, সেইটা তো আবার আনডিপোজিট ফান্ড, সেটা কিন্তু মনে আছে, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি নিজেও বুঝি না ওরা কেন এই ফিচারটা দিয়ে রাখছে এখানে। কি না, ওইটা মানে অব্যাহতি দেওয়া, আমি ট্যাক্সটা দেখালাম, ওইখানে কিছু না দিলে সেভ নেয় না, একটা কিছু দিতে হবে। আপনার এখন মনে করেন আমি ইনভয়েস করব, এটা ওই মিস্টার বা এর কাছে এই যে ডান সাইডে দেখেন দেখাচ্ছে, এটা এই যে একটু আগে আমরা করলাম না, সরি এটা হয়ে গেল না, এক কথায় এনার ওইটার কোনো ইম্প্যাক্ট আসে না, জাস্ট হলো আমাদেরকে পোস্টিং দিয়ে রাখা, এটার কোনো ইয়েতে কোনো কাজ আসে না, ওই কারণে আমরা এগুলো নিয়ে খুব একটা দেখাই না। না, যদি চার্জ করি তাহলে তো আমরা ওই এক্সপেন্সেসে দেখাবো, আমরা ওইখানে দিব কেন? আমরা যদি তাকে টাকা দিয়েই দিই তাহলে আমাকে এক্সপেন্সেসে ওইটা দেখাতে হবে না যে আমার এই চার্জ। ডিলেট, ওই যে আমরা মেসেজিং এ আমি 20 টাকা ডিলেট চার্জ করলাম, এন্ট্রি দিয়ে রাখলাম, এইরকমই আমি বলছি না যে আপনার না, আপনি যদি মনে করেন আমি হয়তো ভুলে গেছি, আমি 10 টাকা চার্জ করতে পারি না, সেইটা আপনি ওখানে রাখতে পারেন, পরবর্তীতে ইনভয়েসের সময় ওটা অ্যাড করতে পারেন। এইটা আপনার মানে ব্যালেন্স শিটে কোনো হিট করবে না, জাস্ট এই ইয়েতে আপনি যদি ফর্মালি চার্জ করতে চান না, আপনি যদি ফর্মালি তাহলে তো আপনার অ্যাকাউন্ট রিসিভেবল হিট করাতে হবে, তখন আপনার জার্নাল এন্ট্রি দিয়ে তো আপনাকে অ্যাকাউন্ট রিসিভেবলে যেতে হবে। এখন আপনি পারতেছেন না অ্যাকাউন্ট রিসিভেবলে দিতে, জাস্ট সামনের দিকে মানে দেখার জন্য যে কয়টা না না, এই আমাদের সুযোগ নেই না, এগুলো দেয়াই থাকবে, এগুলো আপনার এমন কিছু আপনি ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন অনেক কিছু ফেস করবেন, হয়তো ক্লায়েন্ট বলবে আমার এইটা দরকার, তুমি আমার এইটা করে দাও, অনেক সমস্যা আসবে।
না না জেনারেলি এগুলো থাকে না, তবে ম্যাক্সিমাম হলো যেটা বলে আপনাকে রিকনসিলিয়েশনটাই ম্যাক্সিমাম। এমন হতে পারে উনি বলতে পারে, ক্লায়েন্ট কী করে, ক্লায়েন্ট হলো ওরা ওদের ওই বিলগুলা বা ইনভয়েসগুলা আপনার হলো রেখে দেয়, মনে করেন এক্সেলে রেখে দিছে, এখন হয়তো কুইক বুক নিছে, বললো যে আমার এইগুলা এখানে পোস্টিং দিয়ে দেয়, ওরা আপনার হলো ড্রাইভে রাখতে পারে, বিভিন্ন ড্রাইভে রেখে দেয়, রেখে দিয়ে বলে যে আপনি এইগুলো আমার পোস্টিং দিয়ে দেন, তখন আপনার অ্যাজ পার ইয়াতে হ্যাঁ ইয়ে করতে হবে। এইখানে কি মানে কোনোটা বুঝতে পারেন নাই, কিছু দেখাতে হবে এমন কিছু আছে? লাস্ট ক্লাসের কোনো একটা জায়গায় মনে হয়েছে একটু দেখালে ভালো হতো এমন কিছু? লাস্ট ক্লাসে তাহলে ওই জিনিসটা একটু দেখেন। আপনি যেমন ধরুন যে ব্যাংক রিকনসিলিয়েশনের একটা অপশন আছে ওইখানে। যেমন আমি যে কাস্টমার আমাকে ব্যাংকে টাকাটা দিচ্ছে, হ্যাঁ কিন্তু ওইটা এখন আমার টাকা দেয়নি, চেক দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আনডিপোজিট ফান্ডের ওইটা। আনডিউ ডিপোজিট। হ্যাঁ আনডিপোজিট, আমি একটা ট্রানজ্যাকশন করি, মনে করেন যে আপনার যেহেতু চেক দিছে তার মানে কি নগদ টাকা, তার মিনিং নগদ টাকায় না, তাহলে আমরা সেলস রিসিটে যাব, এগুলো একটু ডিলিট করি। কারণ চেক দেওয়া মানে তো নগদ টাকা না, এখানে আমরা ইয়ে করি। এইখানে দেখছেন সরাসরি যখনই সেলস রিসিটে আসছে ব্যাংকের নাম চলে আসছে। হ্যাঁ, এখন তো উনি তো মনে করি আমার 10টা, কিন্তু উনি তো আমাকে চেক দিছে, বাট টাকাটা আমার ব্যাংকে কিন্তু ক্যাশ হয়নি, তাহলে কি আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিব? আপনি যদি এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেন তাহলে তো আপনার রিকনসাইল মিলবে না। আপনাদেরকে মানে মানে আমার কাছে খুব একটা ইয়ে আছে, একটা বড় কোম্পানির মানে ওদের ওয়ার্কিং ডাটা আছে বেশ ভালো, ওইগুলো দিব, বাট আপনার নেক্সট ক্লাসটা যাক, ওইগুলো অনেক একটু মানে অ্যাডভান্স লেভেলে অনেক বড় ইয়ে, ওইটা দিব। এইখানে তাহলে আমি কি দিব? আনডিপোজিট ফান্ড। এইটা এমনও হতে পারে আপনি যে এই হেডেই দিবেন তা না, আপনি ইচ্ছা করলে এটা করেও নিতে পারেন, এই কারেন্ট আদার্স কারেন্ট অ্যাসেটের আপনার এই হেডটা ভালো লাগলো না, আপনি পার্কিং অ্যাকাউন্ট নামে একটা হেড করতে পারেন, যে নামেই করেন, একটা হেডে টাকাটা আপনাকে রাখতে হবে, আপনি ব্যাংকে নিতে পারবেন না, কারণ ওই ডেটে তো আর আপনার টাকা ব্যাংকে আসে না, দিতে পারি নাই কোনো কারণে, মিলবে না। যদি আমি এখানে ব্যাংক দিই, আপনার টাকা পাইছেন ওইবার, তাহলে অ্যাজ পার অ্যাকাউন্টিং রুলস ঠিক হলো না। তো আমি এখানে এইটা দেই, এইটা দেওয়ার পরে দেখেন কত 100 না, আনডিপোজিট ফান্ড 26 তারিখ 26/7, ডেটটা একটু পিছাই দিই, আজকের ডেট দিই। এই দেখেন এখানে অনেক কিছু অপশন আছে, ইমেল, আর এই জিনিসটা, এই যে সেল রিসেল, এটা এই যে ট্যাগের বিষয়ে কিছু বলছিলাম, ট্যাগটা কি জিনিস হ্যাঁ, মানে ডিপে চলে যাওয়া কেমন হতে পারে, আপনার এই প্রতিষ্ঠানের হয়তো 3 জন আছে হলো সেলসম্যান, আমি এখন দেখলাম যে সেলসম্যানের কনভেন্স হিসাবে 20টা টাকা আছে, 20 টাকা আছে খরচ, আর ওই 20 থেকে কি আপনি বলতে পারবেন কার খরচ? এই ট্যাগের মাধ্যমে আমরা অনেকগুলো 3-4টা আলাদা সেট করা যায়, যে উনি কে খরচ করছে, কোন দিকে গেছে, কেন গেছে, এইগুলার এই ট্যাগের মাধ্যমে আমরা এইগুলা, এই যেমন এই দেখেন কারোর নাম আছে এরকম ট্যাগ, আমরা এর সাথে ট্যাগ মানে কি একটা নোট জুড়ে দেওয়া, কথা শেষ, যে আপনি ওনার হলো আরও ডিটেলসে চলে যাওয়া, যে এই টাকাটা কে খরচ করলো, কোন পথে খরচ করলো, উনি কুষ্টিয়া গেছে না চিটাগাং গেছে, কোন দিকে গেছে, বিভিন্ন ইস্যু থাকতে পারে না, ওই ট্যাগটা একটা নোট করা, এক কথা হলো আমরা নোট দেই না অনেক সময় কিছু লিখে, এই ট্যাগটা সেইটা,
এটা কিন্তু কোনো ইফেক্ট আনে না, আবার বলি। করবে দেওয়া হবে টেক্সটটা হ্যাঁ, টেক্সট দিলে এটা ট্যাগ সবার সাথেই থাকবে। না শর্ট ফর্মে আমরা হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বুঝতে পারবেন, আপনি যাই লিখেন ওখানে আপনি যাতে বুঝতে পারেন যে হলো আমি না আপনার মতো করে, এটা সেইটা এই ট্যাগের বিষয় এটা। আচ্ছা, এটা না দিলে প্রবলেম হবে না। না না, এটা না দিলে কোনো সমস্যা নাই, এইটা না দিলেও সমস্যা নেই, এখানে অটো দেখাবে। না দিলে তো প্রবলেম হওয়ার কিছু নেই, কারণ যে এটা মনে রাখা মনে রাখা আপনি এইটা দিলে হবে কি, আপনার জিনিসটা যখন আপনি দেখবেন ট্রানজ্যাকশনটা, তখন আপনার সামনে ডিটেল চলে আসবে যে অমুক খরচ করছে, অমুক জায়গায় যেতে খরচ করছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো চলে আসবে। কনভেন্স হতে পারে বা লাঞ্চ বিল হতে পারে। হ্যাঁ, যে কে খরচ করছে, আপনার কোন পথে গেছে, কেন করছে, ডিটেলস আপনি ডেসক্রিপশন তো লেখেন, জাস্ট এটা এক্সট্রা দেওয়া। আচ্ছা, আমরা ব্যাংক ডিপোজিটটা দেখাচ্ছিলাম। এইখানে দেখেন, এই যে আসার পরে এইখানে জাস্ট এটা ইয়ে করেন। এই আজকে কত তারিখ, 5 তারিখ, তো 7 তারিখে দিই, যে রবিবারে। এইটা আমার এই জমা দিলে এটা ব্যাংকে এটা জমা হয়ে যাবে। এই হলো আনডিপোজিট ফান্ডের কাজ। আপনি এখন এটা ব্যালেন্স শিটে দেখাবে না যে 100% 7 তারিখে আমি 100 টাকা পাবো। হ্যাঁ, আপনি ওই এখন আনডিপোজিট ফান্ড 0 হয়ে যাবে, 7 তারিখে ওইটা ব্যাংকে জমা হবে। ব্যাংকে জমা দেবে। এটা তো কোনো ভুল নাই, এটা দেখাবে। এই হলো ওভারঅল আমাদের ইয়ে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ব্যাংক রিকনসিলিউশন দেখব। আপনারা অবশ্যই